18 শতকের বাংলা, চারদিকে ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই আর নবাবদের রাজনীতি। ঠিক সেই সময় নদিয়ার মাটিতে জন্ম নেয় এমন এক রাজা, যার নাম আজও ইতিহাসে আলোচিত, রাজা কৃষ্ণচন্দ্র রায়। কেউ বলতেন তিনি ছিলেন বিদ্বান রাজা, কেউ বলতেন কূটনীতিতে অসাধারণ, আবার অনেকে মনে করেন বাংলার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের পেছনেও তার ভূমিকা ছিল। আজকের ভিডিওতে আমরা জানব রাজা কৃষ্ণচন্দ্র আসলে কেমন মানুষ ছিলেন, নবাবদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, আর নবাব সিরাজউদ্দৌলার পতনের সাথে সত্যিই কি তার কোনো সম্পর্কে ছিল। এই সম্পর্কে আমি দিশা আছি আপনাদের সাথে। দেখছেন মিস্ট্রোবা। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জন্ম হয় 1710 সালের দিকে নদিয়ার রাজ পরিবারে। তার পিতা ছিলেন রাজা রঘুরাম রায়। খুব অল্প বয়সেই কৃষ্ণচন্দ্র রাজনীতি, সংস্কৃতি ও প্রশাসনের শিক্ষা নিতে শুরু করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষ। সংস্কৃত ভাষা, ধর্মীয় শাস্ত্র, সাহিত্য এবং রাজনীতি সব বিষয়ে তার আগ্রহ ছিল। পরে তিনি নদিয়ার রাজা হন এবং খুব দ্রুতই বাংলার অন্যতম প্রভাবশালী জমিদারদের পরিণত হন। কেমন মানুষ ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র? রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একদিকে ধর্মপ্রাণ, অন্যদিকে অত্যন্ত চতুর রাজনৈতিক নেতা। তিনি শিল্প সাহিত্য ভালোবাসতেন। তার দরবারে কবি, পণ্ডিত ও রসিক মানুষদের বিশেষ সম্মান দেওয়া হতো। তার সবার মধ্যে গোপাল ভাঁড় ছিলেন অনেক রসিক। অনেক ঐতিহাসিকই বলেন কৃষ্ণচন্দ্র সাধারণ মানুষদের সঙ্গে সহজভাবে কথা বলতেন, কিন্তু ক্ষমতার প্রশ্নে তিনি ছিলেন খুবই হিসেবি। তিনি বুঝতেন বাংলার রাজনীতি দ্রুত বদলাচ্ছে, আর টিকে থাকতে হলে শুধু শক্তি নয়, বুদ্ধিও দরকার। নবাবদের সঙ্গে কৃষ্ণচন্দ্রের সম্পর্ক। তখন বাংলার নবাবের শাসন ছিল, বিশেষ করে আলীবর্দী খান এবং পরে সিরাজউদ্দৌলা। এর সময় কৃষ্ণচন্দ্র ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিদার। আলীবর্দী খানের সঙ্গে কৃষ্ণচন্দ্রের সম্পর্ক মোটামুটি ভালো ছিল, কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। কারণ ছিল কয়েকটি। সিরাজ অনেক জমিদারের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইতেন। কৃষ্ণচন্দ্র সহ অনেক ধনী জমিদার নবাবের আচরণে অসন্তুষ্ট ছিলেন। রাজনৈতিকভাবে সিরাজ খুব দ্রুত শত্রু তৈরি করে ফেলেছিলেন, ফলে কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে নবাব বিরোধী শক্তির দিকে ঝুঁকে পড়েন। 1957 সালের পলাশীর যুদ্ধ ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। ইতিহাসবিদদের একাংশ মনে করেন কৃষ্ণচন্দ্র সরাসরি যুদ্ধ না করলেও নবাব বিরোধী গোপন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মির্জাফর ও ইংরেজদের পক্ষে লোকদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে বহু ইতিহাসের উল্লেখ আছে। তবে এটা নিয়েও বিতর্ক আছে। কেউ বলেন তিনি শুধু নিজের জমিদারি ও নিরাপত্তা বাঁচাতে চেয়েছিলেন, আবার কেউ মনে করেন তিনি বুঝিয়েছেন ইংরেজরা শক্তিশালী হয়ে উঠছে, তাই আগেভাগেই তাদের দিকে ঝুঁকে পড়েছিলেন। সিরাজউদ্দৌলার পতনের সঙ্গে কি কৃষ্ণচন্দ্র জড়িত ছিলেন? এই প্রশ্নের উত্তর পুরোপুরি হ্যাঁ বা না নয়। সরাসরি যুদ্ধক্ষেত্রে কৃষ্ণচন্দ্র ছিলেন না, কিন্তু অনেক ঐতিহাসিকের মতে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে বড় ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেখানে বাংলার কিছু জমিদার, ব্যবসায়ী ও ক্ষমতাবান ব্যক্তির মতো কৃষ্ণচন্দ্র পরোক্ষভাবে জড়িত ছিল। তার মূল লক্ষ্য ছিল নিজের ক্ষমতা ও প্রভাব ধরে রাখা, কিন্তু সেই সিদ্ধান্তের ফলেই বাংলার ইংরেজ শাসনের পথ আরো সহজ হয়ে যায়। ইংরেজদের সঙ্গে সম্পর্ক। পলাশীর যুদ্ধের পরে ইংরেজরা কৃষ্ণচন্দ্রকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে, কারণ তিনি তখন বাংলার অন্যতম প্রভাবশালী হিন্দু জমিদার। শোনা যায় ইংরেজদের কাছ থেকে তিনি বিশেষ সম্মানও পেয়েছিলেন, যদিও পরবর্তীতে ইংরেজ শাসন বাংলার মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। রাজনীতি ছাড়াও কৃষ্ণচন্দ্র বাংলার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্গাপূজা ও জগদ্ধাত্রী পূজাকে তিনি খুব জাঁকজমকভাবে প্রচলিত করেন। দীর্ঘদিন রাজত্ব করার পরে রাজা কৃষ্ণচন্দ্র 1783 সালে মৃত্যুবরণ করেন, কিন্তু তার নাম আজও ইতিহাসে বেঁচে আছে। কখনো একজন জ্ঞানী রাজা হিসাবে, কখনো একজন কূটনৈতিক নেতা হিসাবে, আবার কখনো বাংলার ভাগ্য পরিবর্তনের নেপথ্যের চরিত্র হিসাবে, যিনি বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ক্ষমতা, রাজনীতি ও বুদ্ধির খেলায় অংশ নিয়েছিলেন। কেউ তাকে নায়ক বলেন, কেউ বিশ্বাসঘাতক, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলার ইতিহাসে তার প্রভাব ছিল বিশাল, আর সেই কারণে আজও তাকে ঘিরে এত আলোচনা ও রহস্য। এরকম আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।